প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হুমায়ুন কবির, প্রভাষক, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা, মাস্টার ট্রেনার, সৃজনশীল প্রশ্ন প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়ন কৌশল। প্রিয় একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, যারা এই মুহূর্তে কাছে অথবা দূরে যেখানে বসে আমাদের আজকের লাইভ ক্লাসটিতে যোগ দিয়েছ, তোমরা দ্রুত শেয়ার করো, বন্ধুদেরকে জানিয়ে দাও যে আজকে বাংলা প্রথম পত্রের চতুর্থ পর্বে আমরা আছি, অর্থাৎ কিভাবে একটি সৃজনশীল প্রশ্নে 10-এ 10 নম্বর পাওয়া যায় সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, আজকের ক্লাসটি কিন্তু অন্যান্য আগের 4টি পর্বের ধারাবাহিকতায় যদিও, তারপরেও আগের 4টি পর্বের চেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পর্বটি, কারণ এখানে আমরা আজকে উদ্দীপক দিয়ে ধরে ধরে তোমাকে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে দেখিয়ে দেব কিভাবে একটি উত্তর লিখলে 10-এ তুমি 10 নম্বর পেতে পারো। তাহলে প্রস্তুত বন্ধুরা? কিশোর বাতায়ন পেজ থেকে আমরা লাইভে আছি, তোমরা বন্ধুদেরকে দ্রুত জানিয়ে দাও, শেয়ার করো, আর তোমাদের যার যা প্রশ্ন আছে, যা জিজ্ঞাসা আছে, মন্তব্য আছে, দ্রুত আমাদের সাথে কানেক্ট হয়ে আমাদেরকে জানিয়ে দাও। তাহলে বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকের ক্লাসে আমরা বলছিলাম যে সৃজনশীল প্রশ্নে কিভাবে উত্তর লিখলে 10-এ 10 নম্বর পাওয়া যায়। তবে তার আগে যারা যেসব বন্ধুরা এর আগের পর্বগুলো হয়তো দেখতে পারোনি, মিস করেছো, তাদের জন্য এক ঝলক আমরা দেখিয়ে নিচ্ছি। আমরা এই বাংলা প্রথম পত্রের ধারাবাহিক যে আলোচনা চালাচ্ছি, সেই ধারাবাহিক আলোচনার প্রথম পর্বে আমরা রেখেছিলাম বাংলা প্রথম পত্র পাঠ্য বইটি পড়বো যেভাবে। আমরা সেই পর্বে দেখিয়েছিলাম যে পাঠ্য বইটা মজা করে পড়বো, গল্প, কবিতা, উপন্যাস, নাটকগুলো পড়ার সময় সেগুলো ভালো মতো বুঝে তার থিমগুলো বা দিকগুলো খুঁজে খুঁজে বের করে রাখবো। কারণ দ্বিতীয় পর্বে দেখিয়েছিলাম যে একজন শিক্ষক সৃজনশীল প্রশ্ন করেন ওই যে কোনো একটি শিখন ফল বা একটি দিক বা একটি ভাবের উপর ভিত্তি করে। ওই যে সৃজনশীল প্রশ্নের উদ্দীপক তৈরি হয় কিভাবে, আমরা আমাদের দ্বিতীয় পর্বে রেখেছিলাম এই বিষয় নিয়ে আলোচনা। সেখানে আমরা দেখিয়েছিলাম যে ওই যে পাঠ্য অধ্যায়গুলো আছে, অধ্যায়ের বিভিন্ন দিক বা শিখন ফল, সেগুলোরই কোনো একটির উপর ভিত্তি করে উদ্দীপক তৈরি হয়। এরপরে তৃতীয় পর্বে আমরা দেখিয়েছিলাম যে খুব সহজে উদ্দীপককে আমরা বুঝবো কিভাবে। আমরা একটি উদ্দীপক পড়ছি, উদ্দীপকটা হতে পারে কোনো কবিতা, গল্পের কোনো অংশ, কোনো ছবি, কোনো পত্রিকা রিপোর্ট, যে কোনো কিছু, কোনো ছক, সারণী। সেটা দেখে কিভাবে খুব দ্রুত আমরা উদ্দীপকটা বুঝবো সেই কৌশল নিয়ে আমরা তৃতীয় পর্বে আলোচনা করেছিলাম। সেখানে আমরা দেখিয়েছিলাম যে উদ্দীপকের একটি বাক্য তার একটি অর্থ হতে পারে, পরের বাক্যের আরেকটি অর্থ, তারপরের বাক্যের হয়তো আরেকটি অর্থ। আমরা পুরোটা পড়ে সবগুলো বাক্যের অর্থ যোগ করে দেখব, শেষ পর্যন্ত একটি ভাব বা একটি দিকই আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে, একটি দিকই শেষ পর্যন্ত আমরা নির্ণয় করতে পারবো, চিহ্নিত করতে পারবো, এবং সেটাই হবে আমার প্রয়োগের উত্তর। তো বন্ধুরা, এই যে 3টি পর্ব আগের, ধারাবাহিকভাবে আজকে আমরা চতুর্থ পর্বে রেখেছি এই দিকটি। শুরুতে যেমনটি বলছিলাম যে সৃজনশীল প্রশ্নের উত্তর কিভাবে লিখলে পূর্ণ নম্বর পাওয়া যায়। তাহলে বন্ধুরা প্রস্তুত? একদম মনোযোগ দিয়ে। আর আজকের ক্লাসের শুরুতে আরেকটি কথা একটু বলে নিই। এই কিশোর বাতায়ন পেজ থেকে বিভিন্ন সাবজেক্টের যে লাইভ ক্লাসগুলো হচ্ছে, আমরা করছি, এবং আমি নিজে একজন শিক্ষার্থী হিসেবে অন্য স্যারদের, ম্যাডামদের ক্লাসগুলো আমি দেখি ভালো মতো। সেই জায়গায় দেখেছি কিছু শিক্ষার্থী আছো যারা তোমরা অপ্রাসঙ্গিক মন্তব্য করে বসে থাকো, আবার সেটার কাউন্টার উত্তর দেওয়ার জন্য যারা সিরিয়াস স্টুডেন্ট তারা আবার জড়িয়ে যায় কাউন্টার অ্যাকশনে। সো আমার অনুরোধ, আজকের ক্লাসটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু আমার ক্লাস বলে না, অন্য যে কোনো শিক্ষকের ক্লাসে যদি কোনো শিক্ষার্থী অপ্রাসঙ্গিক, অপ্রত্যাশিত কোনো ধরনের মন্তব্য করে বসে, তোমরা যারা সিরিয়াস স্টুডেন্ট তোমরা কিন্তু তাদের কাউন্টার দিতে যেও না, ঠিক আছে? অনুরোধ, তোমরা তোমার পাঠে মনোযোগ দাও, কে কি লিখলো না লিখলো সেই দিকে মনোযোগ তোমার দেওয়ার দরকার নেই। তুমি মনোযোগী স্টুডেন্ট হিসেবে তোমার ক্লাসটি করো, কারণ যখনই অন্যের মন্তব্যে তুমি পাল্টা রিপ্লাই দিতে যাবে তোমার মনোযোগটা নষ্ট হয়ে যাবে, শিক্ষক কি বলছেন সেটা তুমি খেয়াল করতে পারবে না। কাজে অনুরোধ বন্ধুরা, যারা সত্যিকার অর্থে কিছু জানতে চাও, শিখতে চাও, সময়টাকে কাজে লাগাতে চাও, ভালো প্রস্তুতি নিতে চাও, তোমরা অন্যের মন্তব্যের দিকে মনোযোগ না দিয়ে নিজে ভালো মনোযোগী হয়ে ক্লাসটা করো, ঠিক আছে বন্ধুরা? আমরা তাহলে যাচ্ছি আমাদের আজকের পর্বে। আমি প্রথমেই দেখো ইয়েলো কালার দিয়ে একটি বাক্য, কয়েকটি বাক্য অ্যাকচুয়ালি আমি কোট করেছি, কারণ আজকের ক্লাসের যে শিরোনামটি ছিল সৃজনশীল প্রশ্নের উত্তর কিভাবে লিখলে পূর্ণ নম্বর পাওয়া যায়, অর্থাৎ 10-এ 10 পাওয়া যায়। এখন এটা যদি কেউ বলে আরে হুমায়ুন স্যার বললো বলেই আমি 10-এ 10 দিয়ে দিব, ব্যাপারটা এরকম না। আমি তো বলার কেউ না, এগুলোর একটা অথরিটি আছে, যে কিভাবে
উত্তর লিখলে 10-এ 10 পাওয়া যায়, সেগুলোর একটা নীতি আছে, নিয়ম কানুন আছে। আমি সেই জায়গা থেকে একটি কয়েকটি বাক্য কোট করেছি। দেখো, পরীক্ষার্থীর দক্ষতা স্তরের উপর ভিত্তি করে নম্বর প্রদান করতে হবে। পরীক্ষার্থী প্রত্যাশিত দক্ষতা স্তর অনুযায়ী লিখতে পারলে ওই দক্ষতা স্তরের জন্য বরাদ্দকৃত পূর্ণ নম্বর পাবে। সেজন্য হাফ নম্বর বা অর্ধেক নম্বর দেওয়া যাবে না। কি আছে ব্র্যাকেটে? বেডু, বাংলাদেশ এক্সামিনেশন ডেভেলপমেন্ট ইউনিট। বাংলাদেশ এক্সামিনেশন ডেভেলপমেন্ট ইউনিট ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন একটি প্রতিষ্ঠান, যারা এই সৃজনশীল প্রশ্ন পদ্ধতি বাংলাদেশে সত্যিকার অর্থে ইন্ট্রোডিউস করেছে, সেটা নিয়ে কাজ চালাচ্ছে, প্রশিক্ষণ দিচ্ছে। সৃজনশীলের যা কিছু আয়োজন সবকিছু যারা নিয়ন্ত্রণ করছে এই যে সংস্থাটি, তাদের কিন্তু কথা এটা, আমার কথা না। কি কথা বলছেন তারা? পরীক্ষার্থীর দক্ষতা স্তরের উপর ভিত্তি করে নম্বর প্রদান করতে হবে। শিক্ষক তাহলে আমরা নম্বর দিব কিসের ভিত্তিতে? তোমার দক্ষতার স্তর, অ্যাবিলিটি স্তরের উপর ভিত্তি করে। তুমি কত পৃষ্ঠা লিখলে, তোমার হাতের লেখা কত সুন্দর, কত ঝকঝকে, কত পরিচ্ছন্ন, কত কি বলে মৌলিক, সেগুলো দেখার বিষয় না। মূল ব্যাপারটি হলো দক্ষতার স্তর তুমি টাচ করতে পেরেছো কিনা, দক্ষতার স্তর অতিক্রম করতে পেরেছো কিনা। এটা বোঝানোর জন্য, দক্ষতার স্তরটা বোঝানোর জন্য খুব সংক্ষেপে একটি উদাহরণ দিই। তোমরা স্কুল কলেজে হাই জাম্প একটা ইভেন্ট আছে খেলাধুলায়, সেটা করে থাকো। যেমন ধরো প্রথমে তুমি হাই জাম্প কম্পিটিশনে 100 জন শিক্ষার্থীর নাম দিল, তো সবাই তো আর ফাইনালি কম্পিটিশনে যেতে পারবে না, বাছাই করতে হবে। প্রথমে আমরা টিচাররা কি করি, প্রথমে ধরো 4 ফিট উঁচুতে একটা রশি বেঁধে দিই। যারা পার হতে পারলো ওরা টিকলো, যারা আটকে গেল প্রথম স্তরে বাতিল। তারপরে করি কি, আমরা আরেকটু বাড়িয়ে দিই, 6 ইঞ্চি বাড়িয়ে দিলাম, 4.5 ফুট। ওটা যারা অতিক্রম করতে পারলো তারা দ্বিতীয় ধাপে গেল, এরপর হয়তো আরো 6 ইঞ্চি বাড়িয়ে দিই। এই যে এইভাবে ধাপে ধাপে যে আগাচ্ছি, ফাইনালি সেরা কারা তাদেরকে বের করে আনছি, সেটাই হলো দক্ষতার স্তর। সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে আমাদের 4টি দক্ষতার স্তর। সবচেয়ে নিচে আছে জ্ঞান, তারপরের স্তরটি হলো অনুধাবন, তারপরের স্তরটি হলো প্রয়োগ, তারপরের স্তরটি হলো উচ্চতর দক্ষতার। অর্থাৎ তুমি কোন লেভেলটা পার করতে পারলে, কোন লেভেল টাচ করতে পারলে, সেটা অনুযায়ী তুমি নম্বর পাবে। তুমি স্পোর্টসম্যান, তুমি পরীক্ষার্থী, ওই যে বললাম, তুমি যদি প্রথম ধাপটা উতরে যেতে পারো, রশিটা 4 ফুটের রশি পার হতে পারো, তাহলে 1 নম্বর পেলে। তুমি পরের ধাপটাও পার হতে পারলে, আরো 1 পেলে। তারপরেরটা যে আটকে গেলে, পার হতে পারলে না, তাহলে ওই 2 তোমার থাকলো। কিন্তু তুমি যদি তারপরটা পার হও, তাহলে 3 পেলে। এইভাবে দক্ষতার স্তর অনুযায়ী। আবার বলছি বন্ধুরা, এটা শিক্ষকদের, শিক্ষিকাদের জন্য, সবার জন্যই এই কথা প্রযোজ্য যে আমরা স্টুডেন্টদেরকে নম্বর দেব তার দক্ষতার স্তরের উপর ভিত্তি করে। কারো পৃষ্ঠা দেখে না, খাতা পৃষ্ঠা গুনে না, হাতের লেখা দেখে না, এগুলো মূল ব্যাপার না। ব্যাপার, বিবেচ্য ব্যাপারটা হলো যে দক্ষতার স্তর আছে কিনা, ঠিক আছে? আর কোনোভাবে হাফ নাম্বার দেওয়ার কোনো সুযোগ নেই। যদি দক্ষতার স্তর তুমি টাচ করো, যে বললাম 4 ফুট পার হয়েছো, তো তুমি পূর্ণ নম্বর পাবে, 1 পাবে। আবার পরের ধাপ পার হয়েছো, আরো 1 পাবে। এই হলো তার ব্যাপারটি, আমরা ক্লিয়ার করে দিলাম। তুমি যদি দক্ষতার স্তরে যে স্তর পার হবে, সেখানেই 1টা নম্বর পাবে। এবার যাচ্ছি একটি এই বৈশিষ্ট্যটি একটু দেখানোর জন্য। দেখো, সৃজনশীল প্রশ্ন পদ্ধতি যেহেতু একটি বিশেষ ধরনের পরীক্ষা পদ্ধতি, তাই এর উত্তর লিখন কৌশল বিশেষ ধরনের। পুরনো পদ্ধতির উত্তর কৌশল থেকে সৃজনশীল পদ্ধতির উত্তর স্টাইল বা রীতি সম্পূর্ণ আলাদা। তোমরা হয়তো অনেকেই এখন যারা পরীক্ষার্থী, তারা পুরনো পদ্ধতিটি দেখোনি, কারণ এটা আজ থেকে 10 বছর আগে শেষ হয়ে গেছে। 2010-এ প্রথম সৃজনশীল প্রশ্ন পদ্ধতি ইন্ট্রোডিউস হয়, চালু হয় পরীক্ষামূলকভাবে, বাংলা এবং ধর্ম দুটো বিষয়ের মধ্য দিয়ে। ধাপে ধাপে এখন সবগুলো বিষয় সৃজনশীল হয়ে গেছে। তো আগের পদ্ধতিতে কি ছিল? ব্রড কোশ্চেন, শর্ট কোশ্চেন, এক্সপ্লেনেশন, এই ধরনের প্রশ্ন বাংলাতে, অর্থাৎ বড় প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, ব্যাখ্যা, এরকম। তো ওটার আমরা যেভাবে উত্তর দিতাম, এখনকার উত্তরের স্টাইল কিন্তু টোটালি আলাদা। কিরকম আলাদা? সৃজনশীল পদ্ধতিতে কোনো প্রকার অপ্রাসঙ্গিক বক্তব্য দেওয়া বা বাহুল্য দোষ ঘটানো নিষিদ্ধ। আগে কিন্তু আমরা এরকম করতাম। একটি বড় প্রশ্ন এসছে, ধরো কোনো একটি চরিত্র বিশ্লেষণ করতে বলছে। ধরো তোমার ওই যে প্রথম কবিতার কথাই বলি, বিভীষণের প্রতি মেঘনাদ, ওখান থেকে হয়তো একটি বড় প্রশ্ন এলো, মেঘনাদ চরিত্র বিশ্লেষণ করো। তো শুরুতেই আমরা করতাম কি, মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে বিশাল একটা বিশেষণে বিশেষায়িত করে একটা প্যারা লিখে ফেলতাম। আমার প্রশ্নে চেয়েছে কিন্তু মেঘনাদ চরিত্র, আমি লিখে দিচ্ছি মধুসূদন চরিত্র, ওজস্বী শব্দ দিয়ে, গুরু গম্ভীর বাক্য দিয়ে লিখে দিলাম।
টিচার খুশি হবে, আরে ভাষার কি কারুকাজ। এই জিনিসগুলো আগে ছিল। তো এখন বলছে কি, একেবারেই না, কোনো অপ্রাসঙ্গিক বক্তব্য, অপ্রাসঙ্গিক কথা, বাহুল্য দোষ ঘটানো যাবে না। দক্ষতা ভিত্তিক প্রশ্ন, ওই যে একটু আগে বললাম, এখন প্রশ্ন হলো দক্ষতা ভিত্তিক, তোমার লেভেল অনুযায়ী, স্তর অনুযায়ী, এবং উত্তর হবে পরিমিত। পরিমিত অর্থাৎ প্রশ্ন থাকবে সুনির্দিষ্ট, উত্তর হবে সুনির্দিষ্ট। বন্ধুরা, এই ব্যাপারটা একদম স্পষ্ট। তাহলে এখন অপ্রাসঙ্গিক কথা বলা, বাহুল্য দোষ ঘটানো, অপ্রয়োজনীয় বিভিন্ন প্রসঙ্গ আনা, এগুলোর কোনো সুযোগ নেই। আমি সোজা কথাই বলি, কাট কাট প্রশ্ন, কাট কাট উত্তর। একদম উত্তর হবে একদম সলিড, ঠিক যা জানতে চেয়েছে তাই বলে দেয়া, তাই উত্তরে লিখে দেয়, এটাই হবে সৃজনশীলের উত্তর। ঠিক আছে, এবার আমরা যাচ্ছি একটি উদ্দীপকে। আমাদের এক্সপেরিমেন্ট কিন্তু শুরু। তোমরা প্রস্তুত বন্ধুরা? একদম মোবাইল সেট বা ল্যাপটপ, কম্পিউটারে যে যেখানে আছো, উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকো। আমরা একটা উদ্দীপক দেখাচ্ছি, এখনই তোমার কাছে উত্তর জানতে চাইবো, এবং এই নমুনা উদ্দীপকটি দিয়েই আমরা নমুনা উত্তরও দেখাবো যে কিভাবে এই প্রশ্নের উত্তরটা লিখলে 10-এ তুমি 10 নম্বর পেতে পারো। বন্ধুরা, উদ্দীপকটি পড়ছি, যদি বোর্ডের লেখা তোমার কাছে স্পষ্ট না হয় একটু মনোযোগ দিয়ে শুনে নাও, আমি উচ্চারণ করে বলছি। সামান্য লেখাপড়া জানা আতাহার আলী কাঠমিস্ত্রিগিরি করে কোনোভাবে সংসার চালাচ্ছিল, কিন্তু যুগের হাওয়া এসে লাগলো তার গায়ে। অন্যের দেখা দেখি বহু কষ্টে জোগাড় করা কিছু টাকা দিয়ে সে একটা স্মার্টফোন কিনলো। এটা দিয়ে সে গান শোনে, ভিডিও দেখে। আস্তে আস্তে সে ইন্টারনেটের জগতে ঢুকলো। প্রতিদিন 3-4 ঘন্টা ফেসবুকে না থাকলে এখন তার ঘুমই আসে না। আবার ছোট্ট কুড়ে ঘরের মধ্যে সে 21 ইঞ্চি একটি রঙিন টেলিভিশন কিনে তাতে ডিশ সংযোগ নিয়েছে। এখন প্রতি মাসে ডিশ বিল আর ইন্টারনেটের মেগাবাইট কিনতেই তার অর্ধেক আয় শেষ। উদ্দীপক শেষ হয়নি। তাছাড়া আগে সে বাড়ি থেকে হেঁটে বাজারে বা কর্মস্থলে যেত, এখন তার রিক্সা না হয় অটো রিক্সা না ছাড়া চলেই না। প্রতিবেশী রফিক মাস্টার আতাহার আলীর এ দশা দেখে আফসোস করে বলেন, হায় রে, কি যুগের হাওয়ায় লাগলো। এ ছিল আমাদের উদ্দীপক। দেখলাম প্রশ্ন ক, ধান্য তার বসুন্ধরা যার, উক্তিটি কার? জ্ঞানমূলক। খ, শিরে দিয়ে বাঁকা তাজ ঢেকে রাখে টাক, বলতে কি বোঝানো হয়েছে? গ, প্রয়োগমূলক প্রশ্ন, উদ্দীপকের আতাহার আলীর জীবন চিত্রে চাষার দুঃখ প্রবন্ধের কৃষকদের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে, ব্যাখ্যা করো। এবং ঘ, উক্ত বৈশিষ্ট্যের কারণে কি চাষার দুঃখ প্রবন্ধের কৃষকরা দারিদ্র পীড়িত হয়েছে? তোমার মতের পক্ষে যুক্তি দাও। আমি তোমাদের কাছে প্রথমে জ্ঞানমূলক প্রশ্নের উত্তরটি চাচ্ছি। ঝটপট কে কি কোথা থেকে সংযুক্ত হয়েছে উত্তরটা লিখে পাঠাও। ধান্য তার বসুন্ধরা যার, উক্তিটি কার? আমরা উদ্দীপকটা দেখেছি বন্ধুরা, আতাহার আলী একজন কৃষকের কথা, কাঠমিস্ত্রির কথা, সে কি করছিল তার জীবন চিত্রের এক ঝলক আমরা দেখলাম। প্রথম প্রশ্ন এখানে ছিল জ্ঞানমূলক, ধান্য তার বসুন্ধরা যার, উক্তিটি কার? দেখি কে কোথা থেকে মন্তব্য করেছ, উত্তর পাঠাও। ও, মাহমুদ তুহিন রবীন্দ্রনাথ, মাশাআল্লাহ, চমৎকার উত্তর, সঠিক। রিফা জারিফ, এই রিফা জারিফ খুবই মনোযোগী স্টুডেন্ট। আমি বিভিন্ন ক্লাসে স্যারের ম্যাডামদের ক্লাসে দেখেছি, প্রত্যেকটা ক্লাসে উপস্থিত থাকে। আরো অনেকেই আছে। মাহমুদুল মাহির চাষার দুঃখ লিখেছ, উক্তিটি কার? চাষার দুঃখ তো উক্তি না। সিয়াম সার্জিম সুহা রবীন্দ্রনাথ ঠাকুর, সাবিনা ইয়াসমিন স্বপ্না রবীন্দ্রনাথ ঠাকুর, মির্জা হিমেল রবীন্দ্রনাথ ঠাকুর, ত্রিধারা রবীন্দ্রনাথ ঠাকুর। আরে রবীন্দ্রনাথ ঠাকুর বানানটি ভুল করেছে, ত্রিধারা। আরেকজন আমাদের মনোযোগী এবং খুবই ডেডিকেটেড স্টুডেন্ট। আমরা দেখাচ্ছি এই যে জ্ঞানমূলক স্তর সম্পর্কে সবাই লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর, যারা পাঠ্য বই পড়েছে উত্তরটি সঠিক হয়েছে। এখন জ্ঞানমূলক স্তরের কি বলছি, আমি উত্তর জানতে চেয়েছিলাম জ্ঞানমূলক স্তরের। জ্ঞানমূলক স্তর সম্পর্কে কি বলা আছে দেখো, বোর্ড কি বলছে। এটি হলো চিন্তন দক্ষতার প্রাথমিক স্তর। এর অর্থ হচ্ছে পূর্বে জানা কোনো কিছু স্মরণ করা, মেমোরি থেকে বলে দেয়া, মেমোরাইজ করেছিল সেই স্মরণ করা, রিকল করা। এর মধ্যে যেসব বিষয় অন্তর্ভুক্ত সেগুলো হলো সাধারণ শব্দ, বিশেষ তত্ত্ব, তথ্য, পদ্ধতি, প্রক্রিয়া, ধারণা, নীতিমালা ইত্যাদি স্মরণ করে চিনতে পারা। বন্ধুরা, আমি এই যে জ্ঞানমূলক সম্পর্কে যে ডেফিনেশনটা দিচ্ছি, এটা কিন্তু আমার মন গড়া না। বারবার বলছি যে বেডু প্রেসক্রাইবড,
বাংলাদেশে যারা সৃজনশীল পদ্ধতিটা নিয়ে কাজ করছেন তাদের থেকে এই জ্ঞানমূলকের ডেফিনেশনটা। অর্থাৎ জ্ঞানমূলক মানে কোনো একটি তত্ত্ব, একটি তথ্য বা কোনো পদ্ধতি, প্রক্রিয়া, নীতিমালা, কোনো একটি ইনফরমেশন মনে করে, ওই যে পাঠ্য বইটা পড়েছো চাষার দুঃখ, পড়ে দেখেছো ওখানে ধান্যতার বসুন্ধরা যার, কার মন্তব্য ছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের। তুমি এটা পড়ে মেমোরিতে রেখেছিলে, এখানে বোঝার কোনো ব্যাপার নেই, তুমি মনে রেখেছিলে, ওই পাঠ্যপুস্তক থেকে সরাসরি উত্তরটা দিয়ে দিলে, এটাই হলো জ্ঞানমূলক। এই যে এখন আমরা দিচ্ছি ধান্যতার বসুন্ধরা যার, উক্তিটি কার? তুমি উত্তরটি লিখেছো সঠিক বানানে, দেখো বোর্ড কি বলছে, সঠিক বানানে রবীন্দ্রনাথ ঠাকুর, এই যে আমি কোট করে দেখাচ্ছি, রবীন্দ্রনাথ ঠাকুর কথাটি লিখতে না পারলে, রিমেম্বার বন্ধুরা, আমরা তো অনেকেই মনে করি আরে উত্তর পরীক্ষাটা খুব ভালো দিয়ে আসছি, আমি পেরেছি, রবীন্দ্রনাথ ঠাকুর লিখে দিয়ে আসছি, তাহলে কিন্তু আবার পূর্ণ নম্বর পাওয়া যাবে না। এই যে দেখো সঠিক বানানে রবীন্দ্রনাথ ঠাকুর কথাটি লিখতে না পারলে অথবা ভুল উত্তর লিখলে, অপ্রাসঙ্গিক কথা লিখলে 0 পাবে, 0 পাবে, বোর্ডের কথা। এবার হলুদ রঙে দিয়ে দিচ্ছি আমরা, দেখাচ্ছি সঠিক বানানে রবীন্দ্রনাথ ঠাকুর কথাটি লিখতে পারলে পূর্ণ 1 নম্বর পাবে। অর্থাৎ যারাই ভুল বানানে রবীন্দ্রনাথ ঠাকুর লিখবে, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছ, তাদের উত্তরটা কিন্তু বন্ধুরা ভুল হয়ে যাবে, নম্বর পাবে না। অর্থাৎ যে তথ্যটিতে তোমার নম্বর, ওটার বানান ভুল করা যাবে না। এখন এই যে সঠিক বানানে রবীন্দ্রনাথ ঠাকুর কথাটি লিখতে পারলেই 1 পাবে, না লিখতে পারলে 0 পাবে, বানান ভুল করলে কিন্তু নম্বর পাবে না। এটা আমরা জানি, যারা রবীন্দ্রনাথ রস্বইকার দিয়ে লিখেছ তারা নম্বর পাবে না, ঠিক আছে। এবার কি বলছি, উত্তরের স্টাইলটা, একই সাথে আমরা দুটো জিনিস দেখিয়ে যাচ্ছি তোমাকে, যে কিভাবে তুমি পরীক্ষার খাতায় উত্তরটা ডেলিভারি দিবে। অনেকে জিজ্ঞাসা করে যে স্যার আমরা খাতায় কিভাবে লিখবো। এখানে ধরো এই যে আমি বক্স করে একটা খাতার ডিজাইন, একটা পৃষ্ঠা দেখাচ্ছি, মনে করো এরকম তুমি এভাবে লিখতে পারো, তোমার অন্য স্টাইলে থাকতে পারে। 1 ক নম্বর প্রশ্নের উত্তর, খাতায় তো তুমি মার্জিন করবে অবশ্যই, অ্যাকচুয়ালি 4 পাশেই মার্জিন করার নিয়ম, অগত্যায় তুমি যদি না পারো 2 পাশে মার্জিন করে নেবে, উপরে এবং বামে, এবং পৃষ্ঠা নম্বরগুলো দিয়ে নিবে। বোর্ডের খাতায় দেখবে প্রথম পৃষ্ঠাতে বোর্ড থেকে নম্বর দেয়া আছে, পৃষ্ঠা নং 1, তুমি বাকি পৃষ্ঠাগুলোর নম্বর একের পর এক দিয়ে যাবে, মার্জিনটা করে নেবে। এই জন্যই কিন্তু তোমাকে 15 মিনিট আগে খাতাটা দেওয়া হয়, ঠিক আছে। তুমি খাতাটা পেয়ে মার্জিন টার্জিন করে পৃষ্ঠা নাম্বার লিখে বসে থাকবে, প্রশ্নপত্র পাওয়ার পর উত্তর লেখা শুরু করবে। এই যে এইভাবে অন্য রঙের কালিতে, এগুলোতে নম্বর নাই কিন্তু একটা সৌন্দর্য, ওই যে কথা আছে না, আগে দর্শনধারী পরে গুণ বিচারী। তুমি যেহেতু ওই এক্সামিনারের কাছে উপস্থিত নাই, তুমি ব্যক্তি কেমন, কোন প্রতিষ্ঠানের, তোমার চেহারা কেমন, কোন বংশের, এগুলো তো যাচাই করা হয় না। তোমার প্রতিনিধি, তোমার মেধা মননের প্রতিনিধিত্ব করছে তোমার উত্তরপত্রটি, এই জন্য উত্তরপত্রটিকে স্মার্টলি প্রেজেন্ট করতে হয়, টিচার যেন দেখে খুশি হয়ে যায়, ও সুন্দর। এই জন্য কিছু কৌশল দেখো, অন্য রঙের কালিতে তুমি লাল বাদে অন্য যে কোনো কালি দিয়ে এভাবে লিখতে পারো 1 ক নং প্রশ্ন উত্তর, তারপরে স্পেস দাও, একটু জায়গা ছাড়ো, চাপাচাপি করার কোনো দরকার নেই। এই যে ধান্যতার বসুন্ধরা যার, উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের, এভাবে লিখতে পারো, 1 পেয়ে যাবে। অথবা দেয়া আছে শুধু যদি কেউ লিখো রবীন্দ্রনাথ ঠাকুরের, তাহলে কিন্তু বন্ধুরা 1 পাবে। আমরা একদম প্রথমে একটি পর্বে এই ব্যাপারগুলো, কৌশলগুলো শিখিয়ে দিয়েছিলাম, যে কিভাবে আমি একটি সৃজনশীল প্রশ্নের উত্তর 17-18 মিনিটের মধ্যে লিখে শেষ করব। যদিও 11.42 মিনিট আমার জন্য বরাদ্দ, কিন্তু আমি সত্যিকার অর্থে লেখার টাইম পাবো 17 থেকে 18 মিনিট। এই টাইমের মধ্যে পূর্ণ 10 নম্বর পাওয়ার জন্য উত্তরটা লিখবো কিভাবে, সে কৌশলগুলো দেখো। এখানে কতগুলো শব্দ তুমি এখানে লেখার সময় বাঁচাতে পারছো, 1 2 3 4 5, 5টি শব্দ বেঁচে যাচ্ছে, লেখার দরকার নাই। এটা লিখলেও তুমি 1 পাবে, এটা লিখলেও কিন্তু 1ই পাবে, তার নম্বর হলো এইটাতে। ওই যে ধান্যতার বসুন্ধরা যার উক্তিটি, এটু তো প্রশ্নেই আছে, ওটা টিচার জানেন, কাজে তোমার কাছে চাচ্ছে উত্তরটা। হ্যাঁ, তুমি যদি স্পিড ভালো থাকে লিখতে পারো, এটা পুরো বাক্য লিখো, কোনো সমস্যা নেই, তো তোমার সম্পর্কে ধারণাটা ভালো হবে, কিন্তু এটা লিখলে 1 পাবে। তাহলে বন্ধুরা, জ্ঞানমূলক আমরা বুঝেছি, এক কথায় জ্ঞানমূলক মানে পাঠ্য বইয়ের কোনো একটি তথ্য স্মরণ করে লিখতে পারা। আর এই যে ঠিক যে তথ্যটি জানতে চেয়েছে সঠিক বানান আমি লিখে দিব, 1 পেয়ে যাব। ক্লিয়ার বন্ধুরা? জ্ঞানমূলক প্রশ্ন শেষ। এবার যাচ্ছি আমরা আমাদের অনুধাবনমূলক প্রশ্নে। অনুধাবনমূলক প্রশ্ন কি ছিল? শিরে দিয়ে বাঁকা তাজ ঢেকে রাখে টাক বলতে কি বোঝানো হয়েছে? এই যে অনুধাবনমূলক সম্পর্কে বোর্ড কি বলছে,
অনুধাবন হলো কোনো বিষয়ের অর্থ বোঝার দক্ষতা। তা হতে পারে তথ্য, নীতিমালা, সূত্র, নিয়ম, পদ্ধতি, প্রক্রিয়া ইত্যাদি বুঝতে পারা। বুঝতে পারলে ব্যাখ্যা বিশ্লেষণ করা যায়। বন্ধুরা, এই যে পরিভাষাগুলো, টার্মিনোলজিগুলো তুমি যদি একটু খেয়াল করো, শব্দটা দেখো অনুধাবন। অনু, দন্তন্বয় রস্যকার অনু, এই অনু মানে পশ্চাৎ বা পেছনে। আরেকটা অনু আছে মূর্ধন্যয় রস্যকার ক্ষুদ্রতম কণা, এই অনু মানে পেছনে পশ্চাৎ। ধাবন মানে ধাবিত হওয়া, দৌড়ানো। তাহলে অনুধাবন মানে কি? পেছন পেছন দৌড়ানো। তা আমি কার পেছনে দৌড়াবো? ওই যে বাংলা বিষয়ে আমি লেখক বা কবি কি বোঝাতে চেয়েছেন তার পেছনে। আমি আমার মতো বুঝলে কিন্তু হবে না। লেখক বা কবি ওই কথাটির দ্বারা কি বোঝাতে চেয়েছেন সেটা বুঝতে পারার নাম হলো অনুধাবন। পরিষ্কার বন্ধুরা? অনুধাবন মানে অনুতে ধাবন, পেছন পেছন দৌড়ানো। কার পেছনে দৌড়াবো? কবি, সাহিত্যিক বা লেখকের পেছনে দৌড়াবো। ওই যে অন্য সাবজেক্টে তথ্য, সূত্র বা নিয়মের পেছনে দৌড়াবো। যদি সায়েন্সের একটাই বলি, নিউটনের তৃতীয় সূত্রটি লিখো, যদি এটা আসে জ্ঞানমূলক হয়ে গেল। সূত্রটি খালি লিখে দিলে, এভরি রিঅ্যাকশন হ্যাজ সেম এন্ড অপোজিট রিঅ্যাকশন। তুমি এখন যদি বলে নিউটনের তৃতীয় সূত্রটি বুঝিয়ে লেখো, তখন তুমি সূত্রটি লিখবে, আবার বুঝিয়ে দেবে যে যেমন এই যে বন্দুক দিয়ে যদি গুলি করি, গুলিটা আবার শোল্ডারে আমার এসে ধাক্কা দেয়, যে একটি ক্রিয়া হলো তার একটি প্রতিক্রিয়া আছে, প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। এই যে একটু বুঝিয়ে দিলে ওটা হলো অনুধাবন। একটি সূত্রকে তুমি বুঝিয়ে দিলে। আমার বাংলা প্রথম পত্রেও একই ব্যাপার, কোন একটি বাক্য তোমাকে দেবে, বাক্যটি পাঠ্য বইয়ের আলোকে তুমি বুঝিয়ে দেবে। এই হলো অনুধাবন। তাহলে বুঝলাম বন্ধুরা, অনুধাবন, অনুতে ধাবন, পেছন পেছন দৌড়ানো। কার পেছনে? লেখক, কবি, সাহিত্যিকের পেছনে। তিনি বা তারা কি বোঝাতে চেয়েছেন। ঠিক আছে, এবার দেখো, শিরে দিয়ে বাঁকা তাজ ঢেকে রাখে টাক বলতে কি বোঝানো হয়েছে? আমাদেরকে একটু দ্রুত যেতে হচ্ছে বন্ধুরা, কারণ রমজানের কারণে 40 মিনিট হয়ে গেছে ক্লাসের ডিউরেশন, 20 মিনিট কমে গেছে। এই জন্য এই পর্বটি একটু দ্রুত শেষ করতে হবে। দেখো, শিরে দিয়ে বাঁকা তাজ ঢেকে রাখে টাক বলতে কি বোঝানো হয়েছে? শিরে দিয়ে বাঁকা তাজ ঢেকে রাখে টাক বলতে ফ্যাশন বা বিলাসিতার আড়ালে দারিদ্র ঢেকে রাখার অপচেষ্টা বা স্বাবলম্বী থেকে পরাবলম্বী হওয়ার বিড়ম্বনা বা শৌখিনতার মধ্য দিয়ে নিজেদের অভাব অনটন আড়াল করার চেষ্টাকে বোঝানো হয়েছে। ওহো, দুঃখিত, এই প্রশ্নের উত্তর তো তোমাদের কাছ থেকে চাওয়ার কথা ছিল, তোমরা নিশ্চয়ই দিয়ে ফেলেছো, আমি ভুলেই গিয়েছিলাম বন্ধুরা। দেখি কি লিখেছে। এগুলো তো শুরুতেই অনুরোধ করেছিলাম বন্ধুরা, প্লিজ। ত্রিধারা লিখেছেন অভাব ভাবে লিখেছি, সেভাবে তুমি লিখনি, তুমি তোমার মতো লিখেছো, বাট উত্তরটা কিন্তু হয়ে গেছে। এই যে দেখো, অভাব অনটনে থাকা সত্ত্বেও বিলাসিতা করা। আমার বাক্য গঠন কিন্তু এরকম ছিল না, কিন্তু তুমি তোমার মতো লিখেছো, তবু উত্তরটা হয়েছে, কারণ তুমি অনুধাবন করতে পেরেছো, বুঝতে পেরেছো। তারপরে লিখেছো কি, ইব্রাহিম ইবনে ইসমাইল ওয়াচিং। ওয়াচ করলে তো হবে না বন্ধুরা, উত্তরটা দিলে ভালো। লাইভ স্ট্রিমিং এ প্রবলেম হচ্ছে। মহিবুল্লাহ মাহিদ, আমি একজন শিক্ষক, আপনার ক্লাস আমি ভালো করছি কয়েকদিন হলো, আমি এভাবেই শিক্ষার্থীদের পড়িয়ে থাকি। আবিদা ডানা, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে। যাই হোক, আমরা আরো যেহেতু 4টি পর্ব আছে, সবার মন্তব্যটা আরো পরের পর্বগুলো আছে। আমরা অনুধাবন পর্বে ছিলাম। এক কথায় অনুধাবন বলতে তাহলে আমরা বুঝলাম বন্ধুরা, বইয়ের কোনো একটি তথ্য, সূত্র, কোনো একটি কথা বুঝতে পারা এবং সেটা বুঝিয়ে দেয়া। এই জন্য কিন্তু অনুধাবনের পরিভাষা নিয়েছে কম্প্রিহেনশন। আন্ডারস্ট্যান্ডিং কিন্তু না, কম্প্রিহেন্ড করা। তুমি বুঝবে এবং তুমি অন্যকে সুন্দর মতো বুঝিয়ে দেবে। তাহলে এই যে শিরে দিয়ে বাঁকা তাজ ঢেকে রাখে টাক, তৎকালীন বাংলার কৃষক সম্প্রদায়ের কথা বলছেন, যে শিরে দিয়ে বাঁকা তাজ, ওই যে মুকুটের উপরে যে একটা টিকি থাকে তাজ, ঢেকে রাখে টাক, মাথায় টাক অথচ উপরে একটা মুকুট পড়ে আছে যেন। কি দারুণ একটা প্রতীকী কথা বলেছেন। অর্থাৎ ভেতরে ফাঁকা, টাক, মাথায় টাক মানে পেটে খাবার নাই, অভাব অনটন, অথচ মাথায় দিয়ে রেখেছে কি তাজ, মুকুট পরে যেন আছে। অর্থাৎ দারিদ্রটাকে ঢেকে রাখার চেষ্টা করছে বিলাসিতার মধ্যে। অভাব অনটনে আছে, তাও বিলাসিতা করছে। আমি কি কি বাক্য বলেছিলাম এখানে দেখো। ফ্যাশন বা বিলাসিতার আড়ালে দারিদ্র ঢেকে রাখার অপচেষ্টা। ওই যে
একজন স্টুডেন্ট দেখলাম লিখেছে দারিদ্র সত্ত্বেও বিলাসিতা করা, একই কথা ভিন্ন আঙ্গিকে বলা। শৌখিনতার মধ্য দিয়ে নিজেদের অভাব অনটন আড়াল করার চেষ্টা, এই কথাটা যদি উল্লেখ করতে না পারে, এই যে কি বোঝানো হয়েছে, এইটা বোঝানো হয়েছে, এটা যদি উল্লেখ করতে না পারে তাহলে কিন্তু শূন্য পাবে। এই যে দেখো, আর যখন এটা উল্লেখ করতে পারবে তাহলে 1 পাবে। অনুধাবনে নম্বর আমাদের 2, একটি নম্বর জ্ঞানে, একটি নম্বর অনুধাবনে। এই অর্থটি বোঝাতে পারলে, তুমি বুঝে লিখতে পারলে 1 পেয়ে গেলে। অনেকে আমরা দেখি কি, অনেক স্টুডেন্ট লিখে শিরে দিয়ে বাঁকা তাজ ঢেকে রাখে টাক, উক্তিটি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের চাষার দুঃখ প্রবন্ধের। এগুলো কিন্তু অপ্রাসঙ্গিক কথা, এগুলোতে কোনো নম্বর নেই। এই কথার মানে কিন্তু এটা না। এটা যে চাষার দুঃখ প্রবন্ধের, এটা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের, এটা তুমি জানো, টিচারও জানে, ওটা জানতে চায় নাই। বলছেন এই কথাটির দ্বারা বেগম রোকেয়া কি বোঝাতে চেয়েছিলেন, এই কথাটার তাৎপর্য কি, মিনিং কি, সেটা। এই মিনিংটা হলো এটা যে কৃষকরা আছে অভাবে অথচ বিলাসিতা করছে। যে কোনো ধরনের শব্দ বাক্য দিয়ে এই কথাটি বোঝাতে পারলে 1 পাবে। তাহলে এই কথাটি লিখতে পারলে আমি 1 পেলাম। আর 1 কিভাবে পাবো? তবে এই যে বলছে মধ্যম মানের শব্দচয়ন ও বাক্য গঠন করতে পারলে, বাক্য গঠনটা শব্দচয়নটা একটু মিডিয়াম লেভেলের হলেও হবে 1 পাওয়ার জন্য। এবার বলছে 2 পাবো কিভাবে? চাষার দুঃখ প্রবন্ধে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন শিরে দিয়ে বাঁকা তাজ ঢেকে রাখে টাক বলতে বাংলার কৃষক সমাজ কিভাবে নিজেদের স্বাবলম্বী অবস্থা থেকে দূরে সরে এসে ইংরেজদের সস্তা সহজলভ্য জিনিসপত্র অভ্যস্ত হয়ে পরাবলম্বী হচ্ছে তথা বিলাসিতার স্রোতে গা ভাসাচ্ছে, তা বইয়ের আলোকে বুঝিয়ে দিতে পারলে এবং উপযুক্ত শব্দ চয়ন, এখন কিন্তু বলছে উপযুক্ত শব্দ চয়ন। আর 1 নম্বর পেতে গেলে লাগছিল মধ্যম মানের শব্দ চয়ন। আমরা কিন্তু অনেকেই এই জিনিসটাকে একেবারে এখন খেয়াল করি না। তোমার শব্দ চয়ন, বাক্য গঠন, নির্ভুল বানান, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রথম দিকে যখন ছিল সৃজনশীল পদ্ধতি, তখন এগুলো একদম বিবেচনায় আনা হতো না, কারণ তখন লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল এই সিস্টেমটা সাস্টেইন করা, এই পদ্ধতিটাকে স্থায়ী করা, যাতে সবার কাছে সহজবোধ্য মনে হয়, স্টুডেন্টরা গ্রহণ করে, টিচাররা গ্রহণ করে। এই জন্য তখন সহজ করা ছিল। ধাপে ধাপে এই দীর্ঘ 10 বছরে এর কিন্তু অনেক গতি প্রকৃতি পাল্টেছে। আগে তো আমরা উদ্দীপক তৈরি করতাম, যে টপিক থেকে প্রশ্ন হতো ওই টপিক থেকে একটা অংশ তুলে দিয়ে উদ্দীপক তৈরি করতাম। এখন কিন্তু এগুলো চেঞ্জ হয়েছে। ফলে বলছিলাম বন্ধুরা, সৃজনশীল পদ্ধতির গতি প্রকৃতি, সঠিক বাক্য গঠন, যথার্থ বাক্য গঠন, এগুলো গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য, এগুলোর দিকে নজর দিতে হবে। তাহলে বলছিলাম কি, কোন একটি বাক্য তার অর্থটা বুঝতে পেরে মধ্যম মানের শব্দ চয়ন, বাক্য গঠন করতে পারলে তুমি 1 পাবে। আর যদি প্রবন্ধের আলোকে কথাটা বুঝিয়ে লিখতে পারো, যেমন এই যে বাক্যটি ছিল, এটা প্রবন্ধের আলোকে তুমি বুঝিয়ে দিলে, অর্থাৎ ক্ষুধার্ত অবস্থা, অথচ মাথায় যেন সেই টাকের উপরে তাজ পড়ে আছে, মুকুট পড়ে আছে, ঠিক আছে, অর্থাৎ তারা বিলাসিতা করতে চাচ্ছে, তারা ওই ধান ভানার জন্য ভাড়া নিতে চাচ্ছে, নিজেরা এখন আর ধান ভানে না, ওই না হেঁটে তারা ট্রামে চলতে চাচ্ছে, ঠিক আছে, এখন নিজেরা আর কাপড় কাচে না, সোডা দরকার পড়ে। এই যে বিভিন্ন ধরনের বিলাসিতা, সবগুলো তোমাকে এখানে বলতে হবে না, শুধু বলতে হবে কি যে কৃষকরা এখন ওই অভাব অনটনে আছে, এটা সত্ত্বেও তারা বিলাসিতা স্রোতে গা ভাসাচ্ছে, বিলাসিতা করছে। এটা বুঝিয়ে লিখতে পারলে বাক্যটা হতে হবে যথার্থ, শব্দচয়ন একদম উপযুক্ত, পারফেক্ট, তাহলে তুমি 2-2 পাবে। বন্ধুরা স্পষ্ট ব্যাপারটা অনুধাবনমূলকে। তাহলে আমরা 2-2 কিভাবে পাবো? এটাকে আমরা এই যে খাতার স্টাইল করে এইভাবে দেখিয়েছি, তুমি এরকম করতে পারো। 1 খ নম্বর প্রশ্ন উত্তর, তারপর একটু স্পেস দিয়ে জ্ঞানটা শুরুতে দিতে পারো। আমি আবার বলে রাখছি, অনেক টিচার আমরা আছি যারা মনে করি শুধু প্যারা প্যারা প্যারা, জ্ঞানমূলক 1 নম্বর 1 প্যারা, অনুধাবন 2 নম্বর 2 প্যারা, প্রয়োগ 3 নম্বর 3 প্যারা, উচ্চতর 4 নম্বর 4 প্যারা, খালি প্যারা হলেই বোধ হয় নম্বর। কথাটা কিন্তু একদম ঠিক নাই। যেন একদম লেকচারের শুরুতে বলে দিয়েছিলাম, দক্ষতার ভিত্তিতে নম্বর। সেটা তুমি 1 প্যারাতে লিখো, 2 প্যারাতে লিখো, 3 প্যারাতে লিখো, কিচ্ছু আসে যায় না, দক্ষতা অনুযায়ী নম্বর। তবে তুমি যদি দক্ষতার স্তরগুলোকে প্যারা করে ভাগ করতে পারো, তোমার জন্য সুবিধা উত্তর লেখা, আর টিচারের জন্য খাতা দেখাতে সুবিধাই। এই জন্য আমরা প্যারার কথাটা বলি, কিন্তু তুমি কিন্তু 1 প্যারা 2 প্যারা 3 প্যারা যে কোনো ভাবে লিখতে পারো। এই যে দেখো অনুধাবনের 2 নম্বর, প্রথমে আমি দিয়ে দিলাম যে শিরে দিয়ে বাঁকা তাজ ঢেকে রাখে টাক বলতে ফ্যাশন বা বিলাসিতার আড়ালে দারিদ্র ঢেকে রাখার কথাটি, এটা লিখতেই 1 পেয়ে যাবো। তবে এখানেও তুমি শব্দ বাঁচাতে পারো, ওই যে কৌশলটা, শুধু যদি লিখো
ফ্যাশন বা বিলাসিতার আড়ালে দারিদ্র ঢেকে রাখার কথাটি বোঝানো হয়েছে। তাহলে অনেকগুলো শব্দ লেখা থেকে সময় বাঁচাতে পারো। কারণ এই যে শিরে দিয়ে বাঁকা তাজ ঢেকে রাখে টাক, এই কথা কিন্তু প্রশ্নে আছে, টিচার জানেন, কাজে ওটা এগেন রিপিট করার প্রয়োজন নেই। তুমি শুধু উত্তরটা লিখলেই যে ওই কথার অর্থ কি তুমি বলতে পারো উক্তিটির দ্বারা এই কথাটি বোঝানো হয়েছে। এক, এবার চাষার দুঃখ প্রবন্ধে বাংলার কৃষক সমাজ কিভাবে ফ্যাশন বা বিলাসিতার আড়ালে দারিদ্র ঢেকে রাখার চেষ্টা করছে সেটা একটু বুঝিয়ে দিলেই আরো এক। এই হয়ে গেল আমাদের 2। তাহলে অনুধাবনে আমরা এরকম দুটো প্যারা করতেই পারি, করলে জ্ঞানে এই কথাটা বুঝিয়ে দিব, লিখে দিব যে এটার অর্থ এই, অনুধাবনে বইয়ের আলোকে কথাটি আমি লিখে দিব, তাহলে হবে আরো এক। চলে যাচ্ছে বন্ধুরা আমাদের পরের প্রয়োগমূলক প্রশ্ন ছিল। আচ্ছা, প্রয়োগমূলক স্তর সম্পর্কে বোর্ড কি বলছে, বেডু কি বলছে? প্রয়োগ বলতে বোঝায় পূর্বের শেখা বিষয়কে নতুন কোনো পরিস্থিতিতে ব্যবহার করার দক্ষতা। পূর্বের জানা বোঝা কোনো বিষয়কে নতুন কোনো ক্ষেত্রে, অর্থাৎ আইন, বিধি, তত্ত্ব, সূত্র, নিয়ম, পদ্ধতি, ধারণা, নীতি ইত্যাদির প্রয়োগ হতে পারে। অর্থাৎ পাঠ্য বইয়ে যা পড়েছে ও বুঝেছে, অর্থাৎ পাঠ্য বই থেকে যা অর্জিত জ্ঞান এবং অনুধাবন নতুন পরিস্থিতি মানে উদ্দীপকে প্রয়োগ করা। বুঝা গেল ব্যাপারটা? প্রয়োগ মানে অ্যাপ্লাই করা। তুমি কিছু শিখেছো, বুঝেছো, নতুন সিচুয়েশনে প্রয়োগ করা, ওটার নাম হলো প্রয়োগ। যেমন ধরো তুমি একজন মেডিকেল স্টুডেন্ট, দীর্ঘ 5 বছর ঢাকা মেডিকেল কলেজে অনেক কিছু শিখলে, ফিজিওলজি, অ্যানাটমি, সাইকোলজি অনেক কিছু শিখলে, তোমার জ্ঞান, ওগুলো বুঝলে তোমার অনুধাবন। তারপরে তুমি যখন একটা চেম্বার খুলে রোগী আসার পরে তার রোগ লক্ষণ দেখে তার উপর একটা প্রেসক্রিপশন দিলে, ওইটা হলো তোমার প্রয়োগ। ওই যে রোগীটা তোমার উদ্দীপক, রোগীর উপরে তুমি কিন্তু তোমার কি প্রয়োগ করলে? ওই যে আগের অর্জিত জ্ঞান এবং অনুধাবন। বন্ধুরা বোঝা গেছে ব্যাপারটা? তুমি যা পড়লে, যা তথ্য মনে আছে তোমার জ্ঞান, যা বুঝেছো তোমার অনুধাবন, এই টোটাল জ্ঞান আর অনুধাবনটা পরীক্ষার হলে উদ্দীপকে, ওটাই তোমার রোগী, তুমি ডাক্তার, ওই উদ্দীপকের মধ্যে প্রয়োগ করার নাম হলো প্রয়োগ বা অ্যাপ্লাই বা অ্যাপ্লিকেশন। উদ্দীপক ছিল কি আমরা দেখেছি, এটা নতুন করে পড়ছি না, যে আতার আলী একজন কাঠমিস্ত্রি ছিল, সে কিভাবে বিলাসিতার স্রোতে গা ভাসিয়ে দিয়েছে। অর্থাৎ সে সামান্য টাকা কষ্ট করে সংসার চালা, অথচ টাকা জোগাড় করে একটা স্মার্টফোন কিনেছে, ফেসবুকে ঢুকেছে, ইন্টারনেট নিয়েছে, 21 ইঞ্চি টেলিভিশন কিনেছে, ডিশ বিল দেয়, অর্থাৎ এখন আর হাঁটে না, সে বাইকে রিক্সায় চলে ঘুরে বেড়ায়। এই যে বিলাসিতা, আতার আলীর উদ্দীপকের একজন কাঠমিস্ত্রি আতার আলীর বিলাসিতার চিত্র এখানে আছে। প্রয়োগের প্রশ্ন ছিল উদ্দীপকের আতার আলীর জীবন চিত্রে চাষার দুঃখ প্রবন্ধের কৃষকদের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে ব্যাখ্যা করো। বন্ধুরা কে কে লিখেছ? প্রশ্ন ছিল উদ্দীপকের আতাহার আলীর জীবন চিত্রে চাষার দুঃখ প্রবন্ধের কৃষকদের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে ব্যাখ্যা করো। মহিবুল্লাহিল মাহিদ লিখেছেন অসাধারণ প্রেজেন্টেশন, অসংখ্য ধন্যবাদ মহিবুল্লাহ ভাই। তারপরে মির্জা হিমেল, দয়া করে কেউ উল্টাপাল্টা কমেন্টে রিপ্লাই দেব না, হ্যাঁ দেবেন না, অনুরোধ করেছি, দেবেন না। আমি প্রয়োগের উত্তর জানতে চাচ্ছি কে কি, অর্থাৎ এই যে আতার আলী, উদ্দীপকের যে আতার আলী, তার জীবন চিত্রে তার যে লাইফস্টাইলটা দেখলাম কিছুটা, এখানে চাষার দুঃখ প্রবন্ধের কৃষকদের কোন বৈশিষ্ট্যটি, কোন সিগনিফিক্যান্ট ফিচারটি ফুটে উঠেছে সেটা খালি আইডেন্টিফাই করা। দেখি কে লিখেছেন। ও আব্দুল সোবহান, আমাদের আরেকজন মনোযোগী। বিলাসিতার দিকটি চমৎকার, বিলাসিতা। মাহমুদ তুহিন লিখেছেন বিলাসিতা। রুহি লিখেছেন বিলাসিতা। ত্রিধারা বিলাসিতা, চমৎকার। বাকি যারা আসছে সবার উত্তরই সঠিক হচ্ছে বিলাসিতার দিকটি বা অনুকরণ প্রিয়তার দিকটি। আমার প্রয়োগে 1 নম্বর পেয়ে গেছি। 3 নম্বর প্রয়োগে, আমাদের সময় নেই, একদম অল্প সময়, দ্রুত যাচ্ছি। তাহলে এই যে দেখেন আমরা কি বলছি, উদ্দীপকের আতার আলীর জীবন চিত্রে চাষার দুঃখ প্রবন্ধের কৃষকদের বিলাসিতা বা ফ্যাশন বা ইংরেজ সভ্যতার বা প্রতিবেশী বড় লোকদের অনুকরণের বৈশিষ্ট্যটি। আমি স্ল্যাশ দিয়ে দিয়ে, অবলিক দিয়ে দিয়ে সমার্থক উত্তরগুলো দিয়ে দিয়েছি, তুমি যে কোনোটা লিখলেই কিন্তু নম্বর পাবে। দেখো, চাষার দুঃখ প্রবন্ধের কৃষকদের বিলাসিতা, এটা লিখলেও 1 পাবে। ফ্যাশন, এটা লিখলেও 1 পাবে। ইংরেজ সভ্যতা বা প্রতিবেশী বড় লোকদের অনুকরণ করা, সেটা লিখলেও 1 পাবে। এই কথাটুক খালি আইডেন্টিফাই করা যে কোন দিক বিলাসিতার দিক, অনুকরণের দিক, 1 হয়ে গেল। সেকেন্ড প্যারা, অনুধাবনে কি লিখবো? চাষার দুঃখ প্রবন্ধে কৃষাণীরা কিভাবে বিলাসিতার স্রোতে গা ভাসাচ্ছে বা ইংরেজ সভ্যতা বা প্রতিবেশী বড় লোকদের অনুকরণের চেষ্টা চালাচ্ছে, সেই কথাটি বইয়ের আলোকে বুঝিয়ে দিব।
অনুধাবন মানেই আবার বলছি, বারবার বলছি, বইয়ের কথা। তাহলে দেখো 3টা নম্বর আমাদের, শুধু ম্যাচিংটা ধরতে পারলাম, কোন দিক বিলাসিতা, এক পেলাম। দ্বিতীয় অংশে দ্বিতীয় প্যারা করে আমি লিখতে পারি যে পাঠ্য বইয়ে কৃষকরা কিভাবে বিলাসিতা করছে সেই চিত্রটু। তৃতীয়তে কি করব, তাহলে আরো এক পাবো, উদ্দীপকের আতার আলীর জীবন চিত্রে যে বিলাসিতার চিত্রটি আছে সেটা বুঝিয়ে দিব। আমি কিন্তু এখানে আবার বলছি, উদ্দীপক হুবহু তুলে দিব না, বারবার বলছি এই কাজটা অধিকাংশ স্টুডেন্ট করে, এবং আমরা রীতিমতো উত্তরপত্র দেখতে বিব্রত হয়ে যায় যে বারবার শুধু রিপিট করবে না। উদ্দীপকটা তুলে দেওয়ার জিনিস না, উদ্দীপকটা বুঝিয়ে দেওয়ার জিনিস। তাহলে উদ্দীপকে কিভাবে আতাহার আলীর বিলাসিতা আছে বুঝিয়ে দেবে, তাহলে আরো এক পাবে। এই যে জ্ঞানে 1, অনুধাবনে 1, প্রয়োগে 1, এ হয়ে গেল আমাদের 3 নম্বর বন্ধুরা। তাহলে আমরা বুঝলাম ব্যাপারটা। এটাকে আচ্ছা, সময় একদম শেষ প্রান্তে আমরা এই যে খাতার আলোকে দেখাচ্ছি 1 গ নং প্রশ্নের উত্তর। প্রথমে দিব জ্ঞানটা, কোন দিক, ফ্যাশনের দিক, বিলাসিতার দিক, শুধু এইটুকু লিখে দিলেই হবে। এই যে উদ্দীপকের আতার আলীর জীবন চিত্রে, চাষার দুঃখ প্রবন্ধের, এগুলো না লিখলেও কিন্তু হবে। এগুলো না লিখে সময় বাঁচাতে পারো, শব্দ বাঁচাতে পারো, শব্দগুলো না লিখে তোমার উত্তর লেখার সময় কে সেভ করতে পারো। শুধু যদি লিখো কৃষকদের বিলাসিতা, ফ্যাশন 1, চাষার দুঃখ প্রবন্ধে বিলাসিতা কিভাবে আছে সেটা দিতে পারলে আরো 1, বইয়ে কিভাবে কৃষকদের বিলাসিতা, থার্ড প্যারা আতাহার আলীর বিলাসিতা, লাস্টে তুমি একটা কনক্লুডিং সেন্টেন্স দিয়ে যে উপযুক্ত আলোচনায় দেখতে পাই যে চাষাদের এরকম বিলাসিতার দিকটি উদ্দীপকের মধ্যে আছে। ঠিক আছে, এটা আমরা দেখতে পারি। স্যার এখানে অনুধাবন ও প্রয়োগের উত্তর একই হয়ে গেল না? রাধিকা পাল, একই হয়ে গেল না, কারণ এখানে অনুধাবনের প্রশ্ন ছিল যে শিরে দিয়ে বাঁকা তাজ ঢেকে রাখে টাক। এখানে তোমার টাক শব্দটা দারিদ্র, এটা বুঝিয়ে দিতে হবে, বাঁকা তাজ মানে বিলাসিতা বুঝিয়ে দিতে হবে, এবং বিলাসিতার বিস্তারিত কোনো বর্ণনা এখানে আসবে না। তারা যে বিলাসিতা করছে শুধু এই কথাটি একটু এখানে উল্লেখ করে দিলে হবে। আর এই জায়গায় এসে কিন্তু বিলাসিতার বিস্তারিত চিত্রটা আসবে, যে কৃষকরা কিভাবে বিলাসিতা। হ্যাঁ, এই জায়গায় অনুধাবনের ভিন্ন আরেকটা শিখনফলের প্রশ্ন হলে আরো হয়তো ভালো হতো। বিলাসিতা না দিয়ে ওই অধ্যায়ের অন্য আরেকটি শিখনফল থেকে যদি একটা অনুধাবন হতো, নিশ্চয়ই আরো সুন্দর হতো। তাহলে আর এই যে বিলাসিতার শব্দটাও এখানে আসতো না। ঠিক আছে, চমৎকার লিখেছেন। এবার তাহলে আমরা ওই প্রয়োগ আমরা বুঝলাম যে 3-এ 3 পেতে পারি, এই 3টি দক্ষতার স্তর। এইভাবে আমরা যদি একটু লিখে দিই। এরপরে আছে উচ্চতর দক্ষতা, একদম শেষ 2-1 মিনিট সময় বোধহয় আমাদের আছে। উচ্চতর দক্ষতা সম্পর্কে বোর্ড কি বলছে? উচ্চতর চিন্তন দক্ষতা বলতে বোঝায় কোনো বিষয়ের বিশ্লেষণ, সংশ্লেষণ এবং মূল্যায়ন, কোনো সমগ্র বিষয়, ধারণা বা বিষয়বস্তুকে বিভিন্ন উপাদান অংশে বিভক্ত করা, একটা টোটাল থিমকে এক্সপ্লেন করা, ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা, আবার বিভিন্ন উপাদানের মধ্যে বিভক্ত করা উপাদান এবং তাদের মধ্যে সম্পর্ক চিহ্নিত করা, সংশ্লিষ্ট একগুচ্ছ তথ্য উপাত্ত সুসংগঠিত করে সমগ্রতে রূপান্তর করা মানে সংশ্লেষণ। আবার বলছে তথ্য ধারণা সংগ্রহ করে তাদের একটি কাঠামো বা নকশা তৈরি করা এবং মতামত বা কাজকে মূল্যায়ন করা, ইভ্যালুয়েট করা। অর্থাৎ সংশ্লেষণ, বিশ্লেষণ, মূল্যায়ন, এই কাজগুলো করি আমরা উচ্চতর দক্ষতা। এবার আমাদের প্রশ্ন ছিল উক্ত বৈশিষ্ট্যের কারণে কি চাষার দুঃখ প্রবন্ধের কৃষকরা দারিদ্র পীড়িত হয়েছে? এই যে উচ্চতর দক্ষতার প্রশ্ন, আমি বলি অলওয়েজ একটা ডিবেটের টপিকের মতো, তোমাকে একটু ভালো মতো খেয়াল করতে হবে, টপিকটা পড়ে অনুসিদ্ধান্তটা দেখে ডিসিশনটা। এই উত্তরটা আমি সবার কাছে জানতে চাইবো যে উক্ত বৈশিষ্ট্য অর্থাৎ বিলাসিতা ও ফ্যাশনের কারণে চাষার দুঃখ প্রবন্ধে কৃষকরা দারিদ্র পীড়িত হয়েছে, এই মন্তব্যটি সঠিক কিনা। হাততালি দিচ্ছেন, সুপার, হাততালি দরকার নাই, আমার উত্তরটা দরকার বন্ধু। আচ্ছা, একদম সময় শেষ, মন্তব্য পড়ার সময় আমরা পাচ্ছি না, উত্তরটাতে যাচ্ছি। উচ্চতর দক্ষতা কিভাবে আমরা 4-4 নম্বর পাবো? এই যে বলছি দেখো, উক্ত বৈশিষ্ট্য, প্রশ্নটা দেখো, উক্ত বৈশিষ্ট্যের কারণেই কি চাষার দুঃখ প্রবন্ধের কৃষকরা দারিদ্র পীড়িত হয়েছে? তোমার কাছে প্রশ্নকর্তা জানতে চাচ্ছেন। তুমি বসে বসে চিন্তা করলে উদ্দীপকে শুধু একটা দিক বিলাসিতা, আমার পাঠ্য বইয়ে এই বিলাসিতার কারণে কি ওই যে উদ্দীপকের আতাহার যে দরিদ্র হয়েছে, দরিদ্র থেকে আরো দরিদ্র, ওর বিলাসিতার কারণে। এখন পাঠ্য বইয়ের কৃষকরা যে দরিদ্র থেকে দরিদ্রতর হচ্ছে, এটা কি শুধু তাদের বিলাসিতা না অন্য কিছু?
তুমি ক্যালকুলেট করে দেখলে না আরো কিছু কারণ আছে। এই যে উক্ত বৈশিষ্ট্য অর্থাৎ বিলাসিতা বা ফ্যাশনের কারণে চাষার দুঃখ প্রবন্ধের কৃষকরা দারিদ্র পীড়িত হয়েছে, এ মন্তব্যের সাথে আমি একমত নই। বিষয়টি উল্লেখ করতে না পারলে 0 পাবে, আর উল্লেখ করতে পারলে 1 পাবে। ডিসিশনটা যদি ধরতে পারো বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু ডিসিশনটা ভুল করলেই 0 পাবে। ডিসিশনটা যদি সঠিক লিখো তাহলে 1 পাবে, যে হ্যাঁ আমি এর সাথে একমত না। এবার কি করবে, অনুধাবনের অংশে চাষার দুঃখ প্রবন্ধে যে কৃষকরা কেন দরিদ্র থেকে দরিদ্রতর হচ্ছে, অন্য কারণগুলো। আমার প্রশ্নে বলছিল যে শুধু বিলাসিতার কারণে দরিদ্র হচ্ছে, তুমি বলছো না আমি এর সাথে একমত না, তাহলে তোমাকে লজিক দিয়ে প্রমাণ করতে হবে যে অন্য কি কারণে দরিদ্র হচ্ছে। এই যে পাঠ্য বইয়ের রেফারেন্স, যে পাঠ্য বইয়ের লেখিকা দেখাচ্ছেন ইংরেজদের সাম্রাজ্য বিস্তার একটি বড় কারণ, দেশীয় শিল্প ধ্বংস করে তারা নিজেদের ব্যবসা প্রসার ঘটাচ্ছে, এই জন্য দেশের কৃষকরা দরিদ্র হচ্ছে। পাট কলের শ্রমিক আর কৃষকদের মধ্যে বেতন বৈষম্য করছে, এই জন্য দরিদ্র হচ্ছে। এবং বিশ্বযুদ্ধের প্রভাব আছে, এই জন্য দরিদ্র হচ্ছে। বিলাসিতা তো আছেই, এর বাইরে আরো এই কারণগুলো দারিদ্র্যের জন্য জড়িত। তোমাকে কিন্তু প্রশ্ন করেছিল যে হ্যাঁ বিলাসিতার কারণেই দরিদ্র হচ্ছে, তুমি এর সাথে একমত কিনা। তুমি বলবে না অসম্ভব, আমি একমত না, কারণ আরো কারণ আছে। এটাই তোমার জ্ঞান, এবং অন্যান্য কারণগুলো তুমি অনুধাবনে ব্যাখ্যা করবে। আমি এই যে শর্টকাটে যা দেখিয়ে দিয়েছি, যে সাম্রাজ্য বিস্তার, দেশীয় শিল্প ধ্বংস করা, পাটকল আর কৃষকদের বেতন বৈষম্য, তারপরে এই যে বিশ্বযুদ্ধের প্রভাব, এগুলো দারিদ্র্যের কারণ, অনুধাবনে দিয়ে দিলাম। এরপরে প্রয়োগে কি করব, আতাহার আলীর দারিদ্র্যের কারণ হলো তার বিলাসিতা। আতাহার যে দরিদ্র থেকে আরো দরিদ্রতর হচ্ছে, তার কারণ কিন্তু একটাই, বিলাসিতা। কিন্তু আমাদের কৃষকদের কারণ কিন্তু আরো অনেক। এই যে উচ্চতর দক্ষতার প্যারা, আমি এই টোটালটা নিয়ে আরেকবার একটা তুলনামূলক আলোচনা করব, যে উক্ত বৈশিষ্ট্য অর্থাৎ শুধু বিলাসিতা বা ফ্যাশনের কারণে চাষার দুঃখ প্রবন্ধের কৃষকরা দারিদ্র পীড়িত হয়েছে কথাটি সত্য নয়। তৎকালে কৃষকদের দারিদ্র পীড়িত হবার অন্যান্য কারণের মধ্যে ছিল ইংরেজদের সভ্যতা বিস্তার, দেশীয় শিল্প ধ্বংস করে নিজেদের ব্যবসার প্রসার, পাটকলের শ্রমিকদের সাথে কৃষকদের বেতন বৈষম্য, বিশ্বযুদ্ধের প্রভাব, এগুলোর কারণেও পাঠ্য বইয়ে কৃষকরা দরিদ্র থেকে দরিদ্রতর হচ্ছিল। তাদের বিলাসিতা অবশ্যই এর সাথে ছিল, কাজে শুধু বিলাসিতার কারণে তারা দরিদ্র থেকে দরিদ্রতর হচ্ছে কথাটি সত্য নয়। তুমি এইভাবে এই উচ্চতর দক্ষতার প্যারায় এসে দুটো মিলে, উদ্দীপক এবং পাঠ্য বই মিলে তুলনামূলক আলোচনা করে প্রমাণ করে দিবে। এটা কিন্তু জ্যামিতির উত্তরের মতো। আবার বলছি বন্ধুরা, সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন, প্রমাণ, ওরকম সাধারণ নির্বাচনে সিদ্ধান্তটা ভুল কিনা সঠিক তুমি আইডেন্টিফাই করবে। বারবার বলছি, উচ্চতর দক্ষতায় তোমরা অধিকাংশই কম নম্বর পাও, তার কারণ হলো কেউ কেউ 0 পেয়ে যায়, কারণ সিদ্ধান্ত ভুল করে। বারবার বলছি, সিদ্ধান্তটা ভালো মতো বুঝবে, কি জানতে চেয়েছে। যদি সঠিক হয় তাহলে যুক্তি তথ্য দিয়ে প্রমাণ করবে হ্যাঁ সঠিক, যদি ভুল হয় তাহলেও যুক্তি তথ্য দিয়ে প্রমাণ করবে কেন ভুল। ঠিক আছে, তাহলে এই যে সাধারণ নির্বাচন বলছি, সিদ্ধান্তটা তুমি ঠিক চিহ্নিত করতে পেরেছো কিনা, ধরতে পেরেছো কিনা। এক, বইয়ের আলোকে সেই সিদ্ধান্তের সাপোর্টিং এর লজিকগুলো, যুক্তিগুলো, তথ্যগুলো, উদ্দীপকে কোন দিকটি আছে সেটা তুলে ধরে উচ্চতর দক্ষতায় এসে দুটো মিলিয়ে, উদ্দীপক এবং পাঠ্য বই মিলিয়ে প্রমাণ করা যে হ্যাঁ এটা উক্তিটি যথার্থ না, এবং আমি এই কারণে এর সাথে একমত না। তুমি যুক্তি দিয়ে, তুমি তার লাঠি নিয়ে বা অস্ত্র নিয়ে বলবে না আমার কথা রাখতে হবে, তুমি কথা বলবে তোমার তথ্য দিয়ে, যুক্তি দিয়ে। এই হলো তোমার তথ্য এবং যুক্তির খেলা, ধাপে ধাপে, স্তরে স্তরে। এইভাবে বন্ধুরা আমরা সৃজনশীল প্রশ্নে 10-এ 10 পেতে পারি। সময় থাকে আরো বিস্তারিত, আরো অনেকগুলো উদ্দীপক ছিল। এই যে উচ্চতর দক্ষতার ক্ষেত্রে 4টি নম্বর বলছে উপযুক্ত শব্দ চয়ন, বাক্য গঠন, এগুলো কিন্তু আবারও বলছি, তোমাদের হাতের লেখা যাদের একটু অসুন্দর তারা একটু সুন্দর করার চেষ্টা করো, বানান যাদের ভুল করার প্রবণতা বানান শুদ্ধ করার চেষ্টা করো, এগুলো কিন্তু অবশ্যই দরকার। তোমার দক্ষতার স্তর তো আছে, সাথে কিন্তু এগুলোও লাগবে। এই যে জ্ঞানে 1, অনুধাবনে 1, প্রয়োগে 1, উচ্চতর 1, এইভাবে মিলে তুমি টোটাল উচ্চতর দক্ষতামূলক 4-এ 4 পেতে পারো। আর বন্ধুরা এইভাবে যদি আমরা উত্তর করি, এই যে স্টাইলটা এরকমই, উচ্চতর দক্ষতার খাতায় 4টা প্যারা জ্ঞান দিয়ে দিলে, সেকেন্ড প্যারায় বইয়ের লজিকগুলো, থার্ড প্যারায় উদ্দীপকের কথাটি সংক্ষেপে, এবং ফোর্থ প্যারায় তুমি উদ্দীপক এবং বইয়ের
তুলনামূলক আলোচনা করে লজিকটা প্রমাণ করবে, ডিসিশনটা প্রমাণ করবে, তাহলে তোমার উত্তরটা একদম পারফেক্ট হবে। বন্ধুরা, আমাদের আরো অনেকগুলো উদ্দীপক ছিল, আমরা এই যে বিড়াল প্রবন্ধ থেকে দেখাচ্ছিলাম, আরো আলোচনা করার ছিল, কিন্তু সময় আমাদেরকে সময় দিচ্ছে না। আবার দেখা হবে পরবর্তী পর্বে। সম্ভবত আমাদের পরবর্তী পর্বে আমরা বহু নির্বাচনী প্রশ্নের কলা কৌশল, কিভাবে 30-এ 30 পাওয়া যায়, কিভাবে বহু নির্বাচনী অনুশীলন করব, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা থাকবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ।